শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা নামটা শুনলেই বাঙালি পাঠকের মনে একটা অন্যরকম অনুভূতি হয়, তাই না? অবশ্যই। একটা ক্লাসিক তো বটেই। একদম। তো আজ আমরা এই অসাধারণ উপন্যাসটা নিয়েই একটু বিস্তারিত আলোচনায় বসব। আমাদের কাছে একটা পর্যালোচনা স্ক্রিপ্ট আছে, যেটা এই কাহিনীটার উপর ভিত্তি করে তৈরি। আচ্ছা। তো আমাদের লক্ষ্য হবে এই স্ক্রিপ্টটাকে ধরে এগিয়ে যাওয়া, পরিণীতার মূল গল্প, তার ভেতরের যে নানা ভাবনাগুলো আছে, চরিত্রগুলোর মনস্তত্ত্ব। হুম। আর কেন এটা এত বছর পরেও এতটা প্রাসঙ্গিক, সেটাও তো ভাবার বিষয়। ঠিক তাই। ভাবুন একবার, ১০০ বছরেরও বেশি আগের গল্প, সমাজের এত বাধা, তার মধ্যে একটা নিখাত প্রেমের কাহিনী কি আশ্চর্যভাবে আজও আমাদের নাড়া দেয়। এখানেই শরৎচন্দ্রের মুন্সিয়ানা। তিনি সময়ের গণ্ডিটা অনায়াসে পেরিয়ে যান। পরিণীতা তো শুধু প্রেম নয়, এর সাথে জড়িয়ে আছে একটা সময়, একটা সমাজ। হ্যাঁ, সেই সময়টা আর সেই সমাজ। আর তার ভেতরের যে টানাপোড়েনগুলো, সেগুলো খুব জীবন্ত। পড়লে মনে হয় যেন চরিত্রগুলো চোখের সামনে ঘুরছে। আমাদের সূত্রটা বলছে সময়টা ১৯১০-এর দশক, কলকাতা, তখনকার ব্রিটিশ ভারতের রাজধানী। এই পটভূমিটা, এটা কতটা জরুরি গল্পের জন্য। ওহ, খুবই জরুরি। শুধু রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে নয়। দেখুন, সামাজিক দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, কি রকম? ভাবুন, একদিকে জাতীয়তাবাদী আন্দোলন, তার আঁচ বাড়ছে, মানুষের মনে স্বাধীনতার স্বপ্ন। আবার অন্যদিকে সমাজ, সে তো বাঁধা পুরনো সব ধ্যান ধারণায়। কঠোর সব নিয়মকানুন। হ্যাঁ, বিশেষ করে এই যে শ্রেণীভেদ, ধনী গরিবের তফাত, কুলি নকুলিনের ব্যাপার, বংশমর্যাদা, এই জিনিসগুলো মানুষের সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করত। খুব সূক্ষ্মভাবে, কিন্তু প্রচণ্ড শক্তিশালীভাবে। হুম। এই পটভূমিটা বাদ দিলে পরিণীতার ভেতরের যে দ্বন্দ্ব, যে সংঘাত, সেটা ঠিকমতো ধরা যায় না, বুঝলেন? তার ললিতা আর শেখর, হুম। তাদের যে সম্পর্কটা, যেটা ছোটবেলার বন্ধুত্ব থেকে ধীরে ধীরে অন্যদিকে মোড় নিচ্ছে, হুম। সেটা সেই সময় সমাজের চোখে ঠিক স্বাভাবিক ছিল না। ঠিক ধরেছেন, একেবারেই না। দেখুন, ললিতা তো অনাথ, মামার বাড়িতে মানুষ। আর শেখর, সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে। বাড়ির কাছাকাছি থাকা, ছোটবেলায় হয়তো অবাধ মেলামেশাটা ঠিক ছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে। ঠিক, কৈশোরে বা যৌবনে পা দেওয়ার পরেই সমাজের ওই অদৃশ্য দেওয়ালগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। সূত্রেই তো বলা হচ্ছে, শেখরের পরিবার তার জন্য এক ধনী পরিবারের মেয়ে খুঁজছে। হ্যাঁ, উল্লেখ আছে। তাতেই তো বোঝা যায় ফারাকটা কোথায়। প্রত্যাশার ফারাক, সামাজিক অবস্থানের ফারাক। এই যে আপাত সরল সম্পর্ক, এটাই কিন্তু ভেতরে ভেতরে অনেক জটিলতার বীজ বুনছিল। আর এখান থেকেই সংঘাতটা দানা বাঁধছে। একদিকে ললিতা শেখর, তাদের সেই নির্মল অনুভূতি, যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গভীর হচ্ছে। আর অন্যদিকে শেখরের পরিবার, তাদের সামাজিক প্রতিপত্তি, আভিজাত্যের ধারণা। তারা চায় শেখর এমন কাউকে বিয়ে করুক যে তাদের স্টেটাসের সঙ্গে মেলে। এই টানাপোড়েনের মধ্যেই তো গল্পে আর একজনের প্রবেশ ঘটছে, গিরিন। হ্যাঁ, গিরিন। সূত্র বলছে, এক ধনী যুবক যে ললিতার প্রতি সহানুভূতিশীল। এই চরিত্রটার ভূমিকা কি? সে কি ভিলেন, নাকি অন্য কিছু? ঠিক ভিলেন বলা যায় না। গিরিনের প্রবেশটা গল্পে একটা নতুন মাত্রা যোগ করে, বুঝলেন? সে শুধু ললিতার প্রতি সহানুভূতিশীল নয়, তার আশাটা যেন একটা ক্যাটালিস্টের মতো কাজ করে। ক্যাটালিস্ট মানে? মানে, তার উপস্থিতি পরিস্থিতিটাকে আরও জটিল করে তোলে, বিশেষ করে শেখরের মনে। দেখুন, শেখর তো আগে থেকেই একটা টানাপোড়েনের মধ্যে আছে। একদিকে ললিতার প্রতি টান, অন্যদিকে তার সামাজিক অবস্থান। হ্যাঁ, পরিবারের চাপ। ঠিক, গিরিনের আশাটা তার ভেতরে নিরাপত্তাহীনতা, তার সন্দেহ, এগুলোকে যেন আরও উস্কে দেয়। গিরিন ধনী, সমাজে প্রতিষ্ঠিত, শেখরের পরিবার যেমন পাত্র চায় সেই রকম। আচ্ছা। ফলে গিরিনের হয়তো সাধারণ সৌজন্য বা ললিতার প্রতি তার প্রশংসাও শেখরের চোখে অন্য রকম লাগে। ভুল বোঝাবুঝি শুরু হয়। তার গিরিন নিজে হয়তো খারাপ নয়, কিন্তু তার উপস্থিতিটাই শেখরের মনে একটা সন্দেহের জন্ম দিচ্ছে। অনেকটা তাই। গিরিনের উপস্থিতি শেখরের ভেতরে দ্বন্দ্বগুলোকে আরও স্পষ্ট করে তোলে। তার ভালোবাসা, তার সামাজিক প্রেস্টিজের চিন্তা, এমনকি খানিকটা পুরুষতান্ত্রিক অধিকারবোধও হয়তো। পুরুষতান্ত্রিক অধিকারবোধ। হ্যাঁ, ললিতা যেন তারই সম্পত্তি, এমন একটা ভাবনা। সে ললিতাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সমাজ কি বলবে, পরিবার কি ভাববে, এই ভয়গুলো তো আছে।
গিরিন যেন সেই ভয়গুলোর একটা বাস্তব রূপ হয়ে দাঁড়ায় তার সামনে। ফলে ললিতার ছোটখাটো আচরণও তার কাছে অবিশ্বাসের কারণ হয়ে ওঠে। একদম। আর এখান থেকেই শুরু হয় সেই সাংঘাতিক ভুল বোঝাবুঝির পালা। আমাদের পর্যালোচনাতেও তো বলছে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে। হ্যাঁ, শেখরের মনে হতে থাকে ললিতা তাকে ঠকাচ্ছে, গিরিনের পয়সার দিকে ঝুঁকেছে। আর ললিতা, তার মনে কি চলছে? ললিতা হয়তো ভাবছে শেখর তাকে ভুলে গেছে, পরিবারের চাপে বা সমাজের মোহে দূরে সরে যাচ্ছে। সে তো আর শেখরের মনের ভেতরের সব খবর জানে না। এর পেছনের কারণ হিসাবে সূত্র বলছে সমাজের বাধা, অর্থের দম্ভ আর পারিবারিক চাপে প্রেম হারাতে বসে। এই অর্থের দম্ভ শব্দটা, এটা কি শুধু শেখরের পরিবারের নাকি শেখরের নিজের মধ্যেও ছিল? দেখুন, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো কিছুটা শেখরের নিজের মধ্যেও ছিল। সে তার সামাজিক অবস্থান নিয়ে সচেতন। হয়তো সেটাই তাকে ললিতার উদ্দেশ্য নিয়ে সন্দিহান করে তোলে। সে কি সত্যিই আমাকে ভালোবাসে নাকি আমার স্ট্যাটাসটাকে? এরকম। হ্যাঁ, এই ধরনের সন্দেহ, বাইরের চাপ, পরিস্থিতির ভুল ব্যাখ্যা সব মিলিয়ে তাদের মধ্যে একটা বিরাট দেওয়াল তৈরি হয়ে যায়। এখানেই তো শরৎচন্দ্রের গভীর পর্যবেক্ষণ। কিভাবে সামাজিক চাপ, অর্থনৈতিক বৈষম্য, ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, মানুষের অনুভূতি, বিশ্বাস সব কেমন গুলিয়ে দিতে পারে। আর ললিতার দিকটা, তার কষ্ট, তার না বলা কথা, সেগুলোও তো ভুল বোঝাবুঝি বাড়ায়। অবশ্যই বাড়ায়। ললিতার নীরব যন্ত্রণা, তার অভিমান, সে তো সহজে মুখ ফুটে কিছু বলতে পারে না। কিন্তু ললিতা কি শুধুই পরিস্থিতির শিকার? তার নিজের সত্তা, তার আত্মসম্মানবোধ, সেগুলোর কি হবে? এখানেই ললিতার চরিত্রটার বিশেষত্ব। শরৎচন্দ্রের এক অসাধারণ সৃষ্টি সে। বাইরে থেকে দেখলে শান্ত সরল মনে হয়, কিন্তু ভেতরে অসম্ভব দৃঢ়তা আর আত্মসম্মানবোধ। আশ্রিতা হয়েও সে কিন্তু নিজের সম্মানটা বজায় রাখে। ঠিক তাই। শেখরের পরিবারের অবহেলা বা ধরুন গিরিনের সহানুভূতি কোনোটাই তাকে তার সত্তা থেকে টলাতে পারে না। সে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার জন্য নিজেকে বিকিয়ে দেয় না। তার ওই নীরব অভিমান, যন্ত্রণার প্রকাশের সংযত ভঙ্গি, এগুলোই কি তার শক্তি? আমার তো তাই মনে হয়। সে হয়তো সমাজের চোখে দুর্বল, কিন্তু নৈতিকভাবে সে ভীষণ শক্তিশালী। আর এই দৃঢ়তাই হয়তো শেষ পর্যন্ত শেখরকে তার ভুলটা বুঝতে সাহায্য করে। এত সব বাধা, বিপত্তি, ভুল বোঝাবুঝি, অভিমান, কষ্ট, এর পরে গল্পটা শেষমেশ কোন দিকে যায়? আমাদের সূত্র বলছে একটা নাটকীয় মুহূর্তে সব জট খুলে যায়। হ্যাঁ, এখানেই শরৎচন্দ্রের কলমের জাদু। তিনি সম্পর্কগুলোকে একেবারে খাদের কিনারায় নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত মানুষের আবেগের শক্তিকেই জিতিয়ে দেন। কিভাবে সেটা হয়? গল্পে এমন একটা মুহূর্ত আসে যখন শেখর ওই সমস্ত সামাজিক চাপ, ভুল ধারণা, এমনকি নিজের ভেতরের যে দ্বিধা, যে দম্ভ, সেগুলোকে পেরিয়ে নিজের মনের কাছে পৌঁছায়। সে বুঝতে পারে তার জীবনের আসল মানে, আসল আশ্রয়, সেটা শুধু ললিতার কাছেই। সূত্রটাও ঠিক এই কথাই বলছে। শেখর বুঝতে পারে তার জীবনের আসল স্থান শুধু ললিতার কাছেই। এই উপলব্ধিটাই আসল টার্নিং পয়েন্ট। এটা শুধু ললিতাকে ফিরে পাওয়া নয়, এটা অনেকটা শেখরের নিজেকে খুঁজে পাওয়া, আত্ম আবিষ্কার। তার মানে পুনর্মিলনটা শুধু দুজন মানুষের এক হওয়া নয়, এর ভেতরে আরও গভীর মানে আছে। আমার তাই মনে হয়। এটা ব্যক্তির আত্ম উপলব্ধি। শেখর এখানে শুধু প্রেমিক হিসেবে ফিরছে না, সে যেন সমাজের চাপিয়ে দেওয়া ওইসব প্রত্যাশা, আভিজাত্যের খোলস, এগুলো ছেড়ে বেরিয়ে আসছে। বুঝতে পারছে আসল কোনটা। হ্যাঁ, বুঝতে পারছে যে সামাজিক পরিচয় বা টাকা পয়সার চেয়ে মানুষের ভেতরের অনুভূতি, সম্পর্কের গভীরতা, সেটাই আসল। ললিতার প্রতি তার যে টান, সেটাই তাকে ওই সত্যের মুখোমুখি করে দেয়। তাই এই পুনর্মিলনটা আসলে ব্যক্তি বনাম সমাজের যে লড়াই, তাদের ব্যক্তির আবেগের জয়, সত্যের জয়। আর এখানেই গল্পের মূল সুরটা বেজে ওঠে। যেমনটা আমাদের পর্যালোচনা বলছে, পরিণীতা শুধু একটি প্রেম কাহিনী নয়, এটি সমাজের সংকীর্ণতার বিরুদ্ধে প্রতিবাদ আর সত্যিকারের ভালোবাসার জয়ের গল্প। একদম। নিছক প্রেম বিচ্ছেদের গল্প হয়ে থাকে না এটা। বরং তৎকালীন সমাজের যে গোঁড়ামি, শ্রেণীভেদ, ফাঁপা আভিজাত্য, তার বিরুদ্ধে একটা শক্তিশালী, যদিও নীরব, প্রতিবাদ হয়ে ওঠে। ঠিক বলেছেন। সমাজের সংকীর্ণতার বিরুদ্ধে প্রতিবাদ, এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ। শরৎচন্দ্র তার অনেক লেখাতেই সমাজের এই দ্বিচারিতা,
এই অবিচার, অসাম্য এগুলো ছবি এঁকেছেন। পরিণীতাতেও তিনি প্রেমের আবরণে সেই কাজটাই করেছেন, খুব শৈল্পিকভাবে। তিনি দেখাচ্ছেন কিভাবে ওই সামাজিক নিয়মকানুন, টাকার জোর, ক্ষমতার দম্ভ মানুষের স্বাভাবিক অনুভূতিগুলোকে চেপে রাখার চেষ্টা করে, সম্পর্কগুলোকে বিষিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত সত্যিকারের ভালোবাসা সেসব নকল দেওয়াল ভেঙে ঠিক বেরিয়ে আসে। আর ললিতার মতো চরিত্ররা, যারা হয়তো সামাজিক মাপকাঠিতে পিছিয়ে কিন্তু নৈতিকভাবে দৃঢ়, তারাই যেন এই প্রতিবাদের মুখ হয়ে ওঠে। আর এই গল্প থেকে আমাদের আজকের দিনের জন্য শেখার কি আছে? সূত্র একটা চিরন্তন শিক্ষার কথা বলছে। আজও এই উপন্যাস আমাদের শেখায় প্রেম মানে শুধু আবেগ নয়, সাহস এবং আস্থা। সাহস আর আস্থা, এই দুটো শব্দ কতটা জরুরি ছিল ললিতা আর শেখরের জন্য। আমার মনে হয় এই দুটো শব্দই তাদের সম্পর্কের একেবারে গোড়ার কথা। আর এই দুটো জিনিসই বারবার কঠিন পরীক্ষার মুখে পড়েছে। দেখুন, শুধু তীব্র আবেগ দিয়ে তো ওই রকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়া যায় না। তা ঠিক। দরকার হয় সাহসের, সমাজের নিন্দার ভয়কে তুচ্ছ করার সাহস, পরিবারের বিরুদ্ধে যাওয়ার সাহস, নিজের বিশ্বাসে অটল থাকার সাহস। শেখরকে এই সাহসটা অর্জন করতে হয়েছে। আর ললিতার দিক থেকে? ললিতার দিক থেকে দেখলে তার দরকার ছিল আস্থার, শেখরের প্রতি আস্থা, ভালোবাসার প্রতি আস্থা। এমনকি যখন চারপাশের পরিস্থিতি একেবারে উল্টো, যখন সব ইঙ্গিতই বলছে সম্পর্কটা শেষ, তখনও সেই বিশ্বাসটুকু ধরে রাখা। গিরিনের আশা, শেখরের পরিবারের চক্রান্ত, এতদিনের বিচ্ছেদ, ভুল বোঝাবুঝি, এগুলো তো আস্থা টলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যথেষ্ট বেশি, কিন্তু তারা পেরেছিল। তার মানে তাদের পুনর্মিলনটা আসলে এই সাহস আর আস্থারই জয়। নিঃসন্দেহে এটা শুধু আবেগের জয় নয়, এটা কঠিন পরীক্ষায় পাশ করা সাহস আর আস্থার জয়। শেখরকে সাহস করে সমাজের জাল ছিঁড়তে হয়েছে, আর ললিতাকে আস্থা রেখে অপেক্ষা করতে হয়েছে, নিজের সম্মান বাঁচিয়ে। এই দুটো গুণের অভাবেই হয়তো কত সম্পর্ক পরিণতি পায় না। পরিণীতা সেই কথাই মনে করিয়ে দেয়। ভালোবাসা টিকিয়ে রাখতে হলে শুধু আবেগ নয়, এই কঠিন গুণগুলোও লাগে। একদম। তাহলে আমাদের আজকের এই যে আলোচনা, এখান থেকে যা উঠে এলো সেটা যদি একটু গুছিয়ে বলি, পরিণীতা শুধু একটা প্রেমের গল্প নয়। এটা ১৯১০-এর দশকের কলকাতার পটভূমিতে দাঁড়িয়ে থাকা একটা গভীর সামাজিক আর মনস্তাত্ত্বিক আখ্যান। ললিতা আর শেখরের সম্পর্ক, যেটা শৈশবের সারল্য থেকে শুরু হয়ে নানা সামাজিক, অর্থনৈতিক বাধা, পারিবারিক চাপ, গিলিনের মতো চরিত্রের আগমন, আর সবথেকে বড় কথা মারাত্মক ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, একটা অগ্নি পরীক্ষা বলা চলে। কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তির আত্ম উপলব্ধি, ভালোবাসার শক্তি আর একে অপরের প্রতি সাহস আর আস্থা, এইগুলোর জোরেই সেই ভালোবাসা জেতে। আর এটা তৎকালীন সমাজের সংকীর্ণতা, তার ভণ্ডামির বিরুদ্ধে একটা বড় বার্তা দেয়। ঠিক। আর এই কারণেই গল্পটা এত বছর পরেও একটুও পুরনো হয় না, প্রাসঙ্গিকতা হারায় না। কারণ সম্পর্কের জটিলতাগুলো, সামাজিক চাপের ধরন হয়তো পাল্টেছে, কিন্তু চাপটা তো আজও আছে। আছে, অন্য রূপে আছে হয়তো। ভুল বোঝাবুঝি, নিরাপত্তাহীনতা, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল, এগুলো তো মানুষের চিরকালের অভিজ্ঞতা। আর এখানেই আমার শেষ প্রশ্নটা চলে আসে, যেটা হয়তো আমাদের শ্রোতারাও নিজেরা ভাবতে পারেন। সূত্র বলছে পরিণীতার শিক্ষা হল প্রেম মানে সাহস আর আস্থা। আজকের দিনে দাঁড়িয়ে এই দ্রুত বদলাতে থাকা ডিজিটাল যুগে সম্পর্কের ওপর সমাজের বা পারিপার্শ্বিকতার চাপের ধরনটা কি আগের মতো আছে, নাকি একদম অন্যরকম হয়ে গেছে? ভাবার মতো প্রশ্ন। মানে ১৯১০-এর দশকের কলকাতার সামাজিক অনুশাসন আর আজকের পৃথিবীর এই ভার্চুয়াল জগৎ, সোশ্যাল মিডিয়ার চাপ, এগুলো কি আদৌ তুলনীয়? পরিণীতার যুগে সাহস আর আস্থার মানে যা ছিল, আজকের দিনে ভালোবাসাকে টিকিয়ে রাখতে কি সেই একই রকম সাহস আর আস্থার দরকার, নাকি তার চেহারা বদলেছে, আরও জটিল হয়েছে? হয়তো রূপটা বদলেছে, হয়তো জটিলতাও বেড়েছে। এই প্রশ্নটাই না হয় তোলা রইল আমাদের সবার ভাবনার জন্য।